সৌভিক এবং তৃষার কয়েকদিন আগেই বিয়ে হয়। এরই মধ্যে একদিন তৃষার বোন পলা তৃষার শ্বশুরবাড়িতে দেখা করতে আসে, কারণ সৌভিক এবং তৃষার বিয়েতে পলা উপস্থিত থাকে না। পলা যেহেতু লন্ডনে পড়াশোনা করত আর তার হঠাৎ করে ফাইনাল সেমিস্টারের এক্সাম চলে আসায় সে নিজের দিদির বিয়ে অ্যাটেন্ড করতে পারে না। আয় আয় পলা, আমি তোর অপেক্ষাতেই ছিলাম। বিয়েতে যে তোকে কি মিস করেছি বলে বোঝাতে পারবো না। আমার ইচ্ছে ছিল বিয়েটা কিছুদিন বাদেই হোক, যাতে তুই আমার বিয়ে অ্যাটেন্ড করতে পারিস, কিন্তু দেখ বাবা এত তাড়াতাড়ি বিয়েটা দিয়েই দিল। সেই জন্যই তো আমি ল্যান্ড করার সাথে সাথে তোর বাড়িতে ছুটে এসেছি। আমি এখন বেশ কিছুদিন তোর বাড়িতেই থাকবো। কই জামাইবাবুকে দেখালি না তো, তাকে একবার দেখি। আমি আবার একমাত্র শালি বলে কথা। এমন সময় সৌভিক ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু পলা এবং সৌভিক দুজনেই মুখোমুখি দাঁড়ালে দুজনেই ভীষণ পরিমাণে অপ্রস্তুত হয়ে পড়ে। কারণ পলা এবং সৌভিক কলেজ লাইফের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কিন্তু কলেজ শেষ করার পর হায়ার স্টাডি করার জন্য পলা লন্ডনে চলে যায়, আর সে সৌভিকের সঙ্গে ব্রেকআপ করে বিদেশি ছেলে পটিয়ে ফেলে। এ কি, তুমি এখানে কি করছো? কি ব্যাপার, তোরা একে অপরকে চিনিস? কিন্তু আমি তো তোদের কখনো আলাপ করাইনি। মানে না, আমি কি করে পল্লবীকে চিনবো? আমি তো তোমার বোনকে শুধু ছবিতেই দেখেছি, ওর ফেসবুকে তো নাম ছিল, ওখান থেকেই তোমার বোনের সাথে আলাপ। তাছাড়া ওসব তোমার বোন তো কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে, ওকে কি দরজাতেই দাঁড় করিয়ে রাখবে নাকি? তৃষা সৌভিকের কথা শুনে একটু আশ্চর্য হয়, কারণ পলার আসল নাম পল্লবী তা পলার বাড়ির লোকেরা ছাড়া অন্য কেউ জানে না। ফেসবুকে এমনকি বন্ধুদের মধ্যেও পলা নামটাই পরিচিত ছিল, কারণ পলা নিজেকে পল্লবী বলা পছন্দ করত না। তাই সেই গোপন তথ্য সৌভিকের জানার কথা নয়, কিন্তু তৃষা সেসব নিয়ে মাথা ঘামায় না। অন্যদিকে পলা কিন্তু মনে মনে সৌভিকের কথাই চিন্তা করতে থাকে। সৌভিক এখনো আমার দেওয়া গিফটগুলো রেখে দিয়েছে। সৌভিক হয়তো আমাকে বলতে পারেনি। আমি স্বপ্নেও ভাবিনি সৌভিকের সঙ্গে আমার দিদির বিয়ে হবে। সৌভিকের সাথে আমার ব্রেকআপ করাটা একদমই উচিত হয়নি। ওর মন ভেঙে আমি খুব বড় ভুল কাজ করেছি। পলা এদিক ওদিক সৌভিকের ঘর জুড়ে শুধুই নিজের স্মৃতি দেখতে পায়, যা দেখে পলার একদিক থেকে ভালো লাগলেও তার দিদির কথা ভেবে পলার একটু খারাপ লাগে। সৌভিক হয়তো এখনো আমাকে ভুলতে পারেনি, তাই আমার দেওয়া সমস্ত গিফট নিজের ঘরে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ইস, আমার খুব খারাপ লাগছে, কিন্তু এখন আর কিছু করার নেই। এখন সৌভিকের সঙ্গে আমার দিদির বিয়ে হয়ে গেছে, তাই সৌভিক এখন সম্পূর্ণ রকমভাবে আমার জামাইবাবু। দুপুরবেলা খাবার খাওয়ার সময় পলা লক্ষ্য করে আজকে বাড়িতে সৌভিকই সমস্ত কিছু রান্নাবান্না করেছে। ইস, পলাকে এখনই দেশে ফিরতে হলো। ইন্ডিয়া থেকে চলে যাওয়ার সময় ও আমার কাছে ওর প্রিয় খাবারটা খেতে চেয়েছিল, কিন্তু আমাকে খাওয়াতে পারলাম না, তাই আজকে আমি সেই ইচ্ছে পূরণ করব। তোর জামাইবাবু কি ভালো, দেখ আমাকে তো রান্নাবান্না করতেই দেয় না, সব সময় নিজে রান্নাবান্না করে খাওয়াই। কতবার বললাম যে তোমাকে রান্না করতে হবে না, কিন্তু দেখ আমার কোনো কথাই শুনলো না। তুই এসেছিস বলে নিজে হাতে রান্না করবে বলে জেদ করে বসেছিল। কি যে বলো না, আমার একমাত্র শালি বেড়াতে এসেছে, আমি ওকে একটু রান্না বান্না করে খাওয়াবো না? দেখো তো পলা, আমি তোমার জন্য তেঁতুল দিয়ে চিকেন রান্না করেছি, খেতে কেমন হয়েছে বলো? তুমি তো তেঁতুল চিকেন খেতে খুব ভালোবাসতে, তাই না? সে কি, সৌভিক কি করে জানলো যে পলা তেঁতুল চিকেন খেতে ভালোবাসে? পলার এমন অদ্ভুত অদ্ভুত শখ, যা পৃথিবীতে মনে হয় আর কারণ নেই। সৌভিক তো দেখছি পলার সম্পর্কে অনেক কিছুই জানে। আমার কেন জানি না মনে হচ্ছে সৌভিক আর পলা একে অপরকে আগে থেকেই চেনে। তৃষা মনে মনে এসবই ভাবতে থাকে। অন্যদিকে সৌভিক যখন রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আসে, তখন সে লক্ষ্য করে পলা সৌভিকের দেওয়া একটা চুড়িদার পরে আছে, যা দেখে সৌভিক পলার দিক থেকে চোখ সরাতে পারে না। সৌভিকের পুরানো দিনের কথা মনে পড়ে যায়। অন্যদিকে পলা সৌভিকের হাতে রান্না করা চিকেন খাওয়ার পর বলে, ঠিক আগের বারের মতো স্বাদ হয়নি, কেমন যেন বেশি টক হয়ে গেছে। আগেকার তেঁতুল চিকেনে ধনেপাতা দেওয়া হতো, এবার তো ধনেপাতা দেওয়াই নেই, তাই হয়তো টেস্ট আরো বাজে হয়ে গেছে। এই কি ব্যাপার বলতো তোদের? আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোরা একে অপরকে খুব ভালো করেই চিনিস। তোরা কি করে একে অপরকে চিনিস এবার আমাকে সত্যি কথা বল। আমি তো সৌভিককে বিয়ের 1 সপ্তাহ আগেই চিনলাম, আর তুই তো গত 2 বছর ধরে লন্ডনে থাকিস, তাহলে সৌভিকের হাতে চিকেন তুই কি করে খেলি? সৌভিক এবং পলা তৃষার মুখে এরকম প্রশ্ন শুনে একেবারে থতমত খেয়ে যায়। তারা দুজনে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আরে না না দিদি,
তুই ভুল ভাবছিস। আসলে সৌভিক আমার একটা মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল। তাই একদিন কলেজে ওর হাতে চিকেন খেয়েছিলাম। তাই আমার সেই চিকেনের টেস্টার কথা মনে আছে। সৌভিকের সঙ্গে আমার বেশি দেখা হয়নি, মাঝে মধ্যে কয়েকবার পার্টিতে দেখা হয়েছে। তখন থেকে আমি ওকে চিনি। এভাবেই পলা কোনো মতে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করে। শোনো, তুমি এখনই ছাদে এসো, আমার তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। তবে দেখো, দিদি যেন কোনো মতেই তোমাকে দেখতে না পায়, তা না হলে যদি আবার সন্দেহ করে। পলার কথা শুনে সৌভিক চুপি চুপি ছাদে ওঠে। সৌভিককে দেখা মাত্রই পলা বলে, সৌভিক, তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করছো না। তোমার এখন আমার দিদির সঙ্গে বিয়ে হয়ে গেছে। তোমার আমাকে ভুলে যাওয়া উচিত। তুমি কিন্তু সব জায়গায় শুধু আমার স্মৃতিগুলো ছড়িয়ে রেখেছো। যেখানেই তাকাই সেখানেই আমার দেওয়া পারফিউম, আমার দেওয়া শার্ট, আমার দেওয়া ফুল, আমার দেওয়া ফুল গাছ দেখতে পাচ্ছি। এভাবে তো তুমি আমার দিদিকে চিট করছো। হ্যাঁ, আমি মানছি তুমি আমাকে এই জিনিসগুলো গিফট দিয়েছো, কিন্তু টাকাটা তো আমার ঝেড়েই আমাকে দিয়েছো, তাই না? এখনো তোমার কাছ থেকে আমি 2000 টাকা পাই, আর তুমি আমাকে সেই 2000 টাকাটা শোধ করবে না বলেই ব্রেকআপ করে দিয়েছো। তোমার লজ্জা করে না কথা বলতে? তুমি এখনো সেই পুরানো কথা মনে রেখে দিয়েছো। এই জন্যই তো আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছিলাম। তুমি সামান্য খুঁটিনাটি ব্যাপারে আমার দোষ ধরতে। আমার সঙ্গে যা ব্যবহার করেছো। আমার দিদির সঙ্গে কিন্তু এবার এরকম একদমই করতে যেও না। তুমি ভুলে যেও না, তোমার দিদি আমার বউ। তাছাড়া তোমার দিদি তোমার থেকে অনেক ভালো, তোমার মতো এরকম কুড়ে পকেটমার নয়। তুমি কলেজে থাকতে থাকতে আমার মানিব্যাগ থেকে যা টাকা নিয়েছো তার হিসাব দিতে পারবে না, বুঝেছো? সে যাই হোক, আমি আর পুরনো কথা তুলতে চাইছি না। এমন সময় তৃষা সেখানে চলে আসে, আর তৃষা সৌভিকের শেষ কথাগুলো শুনতে পায়। কিসের পুরানো স্মৃতি? তোমাদের মধ্যে এত কি গোপন কথা চলছে যে আমাকেও ডাকতে পারলে না? যাই হোক, মা কিন্তু আমাদের সবাইকে নিচে ডেকেছে, তাড়াতাড়ি চলো। এই শুনে সৌভিক আর পলা তাড়াতাড়ি নিচে নেমে যায়। কিন্তু তখনও পর্যন্ত সৌভিক এবং পলা একে অপরের দিকে তাকিয়েই থাকে, যা তৃষা খুব ভালো মতোই লক্ষ্য করে। তার উপর সৌভিকের মা রঞ্জনা দেবী পলাকে চিনে ফেলে। এই কদিন সৌভিকের মা বাড়িতে না থাকায় পলার সঙ্গে তার আলাপ হয়নি। আরে, তুমি তো সেই মেয়েটা না যাকে আমি সৌভিকের ওয়ালপেপারে দেখেছিলাম? তোমাকে তো আমি অনেকবার কল করার চেষ্টা করেছি, তুমি কোনোদিনও আমার ফোন ধরোনি। তুমি এরকম কেন করলে? আপনি সব কি বলছেন মা? আপনার কথা তো আমি বুঝতেই পারছি না। আপনার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। এই মরেছে, সৌভিকের মা মনে হয় আমাকে চিনে ফেলেছে। দিদি এবার সব জেনে গেল মনে হয়। না, দিদি যদি এই সমস্ত কথা জানতে পারে তাহলে মনে মনে খুব কষ্ট পাবে। আমি কিছুতেই দিদির সংসার ভাঙতে চাই না। আরে মা, তুমি আমার ওয়ালপেপারে তৃষাকে দেখেছো? আসলে তৃষা আর পলা দুই বোন, ওদের দুজনের মুখের মিল আছে তো, তাই তুমি হয়তো বুঝতে পারোনি। আসলে তৃষার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি ওর ছবিটাই ওয়ালপেপারে রেখেছিলাম, তাই মা আসলে তোমার কথাই বলছে, বুঝেছো? সৌভিকের কথা শুনে তৃষা খুবই খুশি হয়। এভাবেই সৌভিক কোনো মতে ব্যাপারটা সামলে নেয়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন তৃষা ঠিক করে আজকে তারা রাত্রিবেলা সবাই বাইরে ডিনার করতে যাবে। সেই মতো তৃষা, পলা, সৌভিক সবাই রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হয়। তৃষা, আজকে আমরা আমাদের প্রিয় শালির পছন্দের খাবার অর্ডার করতে বলি, কারণ শালি আমাদের বাড়িতে কয়েকদিনের জন্যই তো এসেছে। আমাদের পছন্দের খাবার অর্ডার করলে ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। পলা, তুই সব খাবার দাবার অর্ডার দে। আজকে তুই যা অর্ডার করবি আমরা সবাই তাই খাবো। পলা তার দিদির কথা শুনে সৌভিকের পছন্দের সমস্ত খাবার দাবার অর্ডার করে। তারা সবাই যখন খাবার খেতে শুরু করে এমন সময় কয়েকজন মেয়ে পলার সঙ্গে দেখা করতে আসে। এ কি পলা, তুই দেশে কবে ফিরে এলি? আমাদের সঙ্গে তো আর কথাই বলিস না। আমরা তোকে কত মিস করি। লন্ডনে গিয়ে আমাদের কথা তো ভুলেই গেছিস মনে হয়। তবে তুই যে সৌভিকের সঙ্গে প্যাচআপ করে ফেলেছিস এই খবরটাও দিসনি তো? দূর বোকা, প্যাচআপের নিউজ কেউ কাউকে দেয়? পলা আমাদের ডিরেক্ট সৌভিক আর পলার বিয়েতে ইনভাইট করবে। কি ব্যাপার সৌভিক, কেমন আছিস? কলেজের পর থেকে তোর তো আর পাত্তাই পাওয়া যায় না। আমাদেরকে ভুলেই গেলি বল? এভাবেই পলার বান্ধবীরা পলা এবং সৌভিককে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। এমন পরিস্থিতিতে তৃষার আর কিছুই বুঝতে বাকি থাকে না যে পলা আসলে সৌভিকের এক্স গার্লফ্রেন্ড। সেই ব্যাপারটা জানার পর তৃষা ভীষণ পরিমাণে রেগে যায়। তাই সে তখনই রেস্টুরেন্ট থেকে বাড়িতে ফিরে যায়। সৌভিক এবং পলাও তৃষার পেছন পেছন বাড়িতে যায়। দিদি, তুই একটু বোঝার চেষ্টা কর, তুই কেন এরকম পাগলামি করছিস? আমি মানছি আমি তোকে সৌভিকের কথা বলিনি, কিন্তু দেখ, আমার ওর সঙ্গে অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। এখন আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। থাক,
তোদের কথাবার্তা হাবভাব সবকিছু দেখে আমার বোঝা হয়ে গেছে যে তোরা একে অপরকে এখনো ভুলতে পারিসনি। এই জন্যই আমার এতদিন ধরে তোদেরকে সন্দেহ হচ্ছিল। তুই আমার বোন হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলি। তুই যদি আমাকে আগে বলতিস সৌভিক তোর এক্স বয়ফ্রেন্ড, তাহলে আমি কোনোদিনও ওকে বিয়ে করতাম না। তৃষা, তুমি এরকম কেন করছো? আমি পলার সঙ্গে আগে রিলেশনে ছিলাম ঠিকই, কিন্তু এখন তো আমাদের কোনো রিলেশন নেই। নেহাত কপাল জুড়ে তোমরা দুই বোন হয়েছো। আমি জেনে শুনে তোমাকে বিয়ে করিনি, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি পলার দিদি। ভুল যখন হয়ে গেছে তখন ভুল কি করে শোধরাতে হয় আমি সেটাও জানি। এই বলে তৃষা ব্যাগ গোছাতে শুরু করে। এমন সময় সৌভিক এবং পলা তৃষাকে আটকানোর চেষ্টা করলেও তৃষা কিছুই শুনতে চায় না। সে মনে মনে ঠিক করে এবার সে সৌভিককে ডিভোর্স দিয়েই ছাড়বে, কারণ সে কিছুতেই নিজের বোনের এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে সংসার করতে পারবে না। ঠিক এমন সময় সেখানে রঞ্জনা দেবী এসে উপস্থিত হয়। বৌমা, তুমি এসব কি করছো? দেখো, তোমার বোন আর আমার ছেলের মধ্যে যা সম্পর্ক ছিল সেগুলো এখন অতীত। এখন তুমি সৌভিকের বর্তমান, তুমি সৌভিকের বউ। এই নিয়ে তুমি পাগলামি করো না। তোমার সাজানো সংসার সামান্য একটু কারণের জন্য তুমি ছেড়ে দিতে চাইছো? হ্যাঁ দিদি, তুই ভুল করছিস। আমি এখন সৌভিককে মোটেও পছন্দ করি না। আমি তো ঠিক করেছি আর কিছুদিনের মধ্যে আমার রাশিয়ান বয়ফ্রেন্ড ডেভিডকে বিয়ে করব। তুই কিন্তু শুধু শুধু নিজের পায়ে কুড়ুল মারছিস। আর তাছাড়া বিয়ের পর আমি এখানে থাকবো না। আমি ডেভিডের সঙ্গে রাশিয়াতেই পার্মানেন্টলি শিফট করব। তাই তোদের সংসারে কোনো অশান্তি থাকবে না, আমি কথা দিচ্ছি। এমন কথা শুনে তৃষা শেষ পর্যন্ত একটু শান্ত হয়। অন্যদিকে পলার এক মুহূর্ত দিদি শ্বশুরবাড়িতে থাকতে চায় না। সে ব্যাগ গুছিয়ে তখনই নিজের বাড়িতে চলে যায়। কিছুদিনের মধ্যে পলাও ধুমধাম করে ডেভিডের সঙ্গে বিয়ে করে এবং রাশিয়াতে বসবাস করতে শুরু করে। এদিকে সৌভিক এবং তৃষাও আনন্দের সঙ্গে সংসার করতে থাকে। তৃণা সকালবেলা তার 4 বোন মোহিনী, লতা, রিনা এবং মধুকে ঘুম থেকে ডাকতে যায়। মোহিনী, লতা, রিনা, মধু, তাড়াতাড়ি উঠ তোরা। আর কত ঘুমাবি? 100 বার এসে এসে ডেকে যেতে হচ্ছে, তবু উঠছিস না। আমি রান্না করে ছেড়ে বারবার ডাকতে আসছি। ওঠ ওঠ, কলেজে যেতে দেরি হয়ে যাবে না হলে। দিদি, আজকে কলেজে যাওয়ার একদম ইচ্ছা করছে না, ভালো লাগছে না। আজকের দিনটা ঘুমাতে দাও না দিদি। হ্যাঁ দিদি, আজকে ছেড়ে দাও, কালকে ঠিক কলেজে যাব। আজ বড্ড ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি ওঠ চুপ করে, না হলে সব কটার গায়ে বালতি বালতি জল ঢেলে দেব। আমি এত কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে তোদের 4 জনের কলেজের ফিস দিই, আর তোদের কলেজ যেতেও কষ্ট হচ্ছে। আজকে মা বেঁচে থাকলে কি তোরা মাকেও এভাবে বিরক্ত করতিস বলতো? ট্রিনার মুখে মায়ের কথা শুনে তার 4 বোন তখনই বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। দিদি, আজকে মা বেঁচে থাকলে তুমিও আমাদের সঙ্গে কলেজে পড়তে, তোমাকে এত কষ্ট করে কাজ করতে হতো না। আমরা মা মরা 5 মেয়েকে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য এত আফসোস করতে হতো না। আমি তো সবসময় ভাবি, মায়ের রোগটা উপরওয়ালা মাকে না দিয়ে যদি আমাকে দিত তাহলে কত ভালো হতো। অন্তত তোমরা তো মায়ের ভালোবাসা পেতে। চুপ কর তোরা, সকাল সকাল এমন কথা বলে মন খারাপ করিস না। তোরা রেডি হয়ে নে, আমি তোদের খাবার দিচ্ছি আর টিফিনগুলো প্যাক করে দিচ্ছি। এই বলে ট্রিনা রান্নাঘরে চলে যায়। মোহিনী, লতা, রিনা এবং মধু রেডি হয়ে খাবার টেবিলে এসে বসে পড়ে। ট্রিনা তাদের জন্য আগে থেকেই খাবার সার্ভ করে রেখেছিল। ওয়াও, দিদি আজকে আমাদের পছন্দের আলু পরোটা বানিয়েছে। এই লতা, আচারটা দে তো এদিকে। তারা 4 জন কথা বলছিল, ঠিক তখনই তাদের বাবা কালু সেখানে আসে। কালু নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে তার মেজো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আরে বাহ, আলু পরোটা! আই, আজকে আমি নিজের হাতে করে আমার মেয়েদেরকে খাইয়ে দেব। আই দেখি। ইছি, বাবা দূরে সরো, তোমার গা থেকে মদের গন্ধ বের হচ্ছে। ইস, সরে যাও বলছি, আমি খাবো না তোমার হাতের খাবার। কালু তার মেয়ের মুখে এমন কথা শুনে খুব রেগে যায়। কি গন্ধ? কিসের? হ্যাঁ, কোনো গন্ধ নেই, বুঝেছিস? আমি এত ভালোবেসে খাইয়ে দেব বললাম, তোদের ভালো লাগলো না তাই না? আমার হাতের খাবার খাবি না তাই তো? তবে এবার মার খা, নে খা। এই বলে কালু মোহিনীর গায়ে হাত তুলতে যাচ্ছিল, তখনই সেখানে ট্রিনা চলে আসে। বাবা, কি করছো তুমি? সরো বলছি, সরে যাও। তুমি মদ খেয়ে নেশা করে ওদের কাছে আসলে ওরা তো এমন বলবেই, তাই না? তোমার লজ্জা করে না একটু, তাই না? এই তুই তুই তোর জন্যই এরা আজকে বিগড়ে গেছে। তোর মা আমাকে কত ভয় পেত, আমার সামনে মুখ খুলতো না।
মুখ বুজে থাকতো। আর তুই বেশি ফটর ফটর করতে শিখেছিস কি করে? মা মুখ খুলতো না, মুখ বুঝে সব সহ্য করতো বলেই তো আজকে মা আমাদের মধ্যে নেই। নেশা করে এসে মাকে তুমি নির্মম ভাবে মারধর করতে, মা অসুস্থ হয়ে পড়তো, তবুও তুমি মায়ের চিকিৎসা না করিয়ে মদের পেছনে টাকা নষ্ট করতে। তোমার জন্যই আমাদের মা মারা গেছে, আর আমরা মা মরা 5 মেয়ে এত কষ্ট পাচ্ছি। এই চুপ একদম, বেশি বকবি না বলে দিলাম, না হলে এখনই 5 জনকে মেরে আমি উপরে পাঠিয়ে দেব বলে দিলাম। সব সময় মা আর মা। উপরে মায়ের কাছে যাবি? বল, যাবি? এই তোরা আর কিছু বলিস না, ছাড়, তোরা খেয়ে নে। বাবা তুমি যাও, নিজের ঘরে যাও। কালু রাগ করে সেখান থেকে চলে যায়। ট্রিনা তার 4 বোনকে খাইয়ে কলেজে পাঠিয়ে দেয় এবং নিজেও তার কাজের জন্য বেরিয়ে পড়ে। ট্রিনা ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল। সে উচ্চ মাধ্যমিকে তাদের জেলা থেকে প্রথম স্থান অধিকার করেছিল, কিন্তু তার মা মারা যাওয়ার পর তার 4 বোনের দায়িত্ব তার উপর এসে পড়েছিল, কারণ তাদের বাবা মদ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারত না। ট্রিনা তার ট্যালেন্টের জন্য সৌভাগ্যবশত একটা প্রাইভেট সেক্টরে জব পেয়েছিল, কিন্তু তার স্যালারি অনেক কম ছিল। তার 4 বোনের পড়াশোনা খরচের জন্য এবং সংসার চালানোর জন্য সে প্রত্যেকদিন ওভারটাইম কাজ করত। মা মারা যাওয়ার পর থেকেই এভাবে সে তার বাকি 4 বোনকে মানুষ করছিল। একদিন বিকেলবেলা মোহিনী এবং লতা কলেজ থেকে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ করে তাদের এক প্রতিবেশী বল্টি কাকিমার সঙ্গে মোহিনীর ধাক্কা লাগে। সরি কাকিমা, আমি আপনাকে দেখতে পাইনি, তাই ধাক্কা লেগে গেছে, আপনার লাগেনি তো? হ্যাঁ হ্যাঁ, তা দেখবে কি করে? তোমাদের তো চোখে কিছুই বাঁধে না। মুক্ত পাখি তোমরা একেবারে, ডানা মেলে সবসময় উড়ে বেড়াচ্ছ। মায়ের হাত তো নেই তোমাদের মাথার উপর, বাবা তো রাত দিন নেশায় ডুবে থাকে, আর তোরা 5 বোন আজাদ ঘোড়ার মতো ঘুরে বেড়াস। কাকিমা, দিদি তো তোমার কাছে ক্ষমা চাইলো, তুমি তারপরও উল্টোপাল্টা কথা বলছো। আর আমাদের মাথার উপর আমাদের মা নেই ঠিক আছে, কিন্তু আমাদের মা আমাদের যথেষ্ট শিক্ষা দিয়ে গেছে। কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতে হয় আমরা ভালোভাবেই জানি। তোমাদের মা তোমাদেরকে আর কোথায় শিক্ষা দিতে পেরেছে? শিক্ষা দিতে পারলে তোদের মুখ এমন কাচির মতো চলতো না। তোদের মা বেঁচে ছিল যখন সব ঠিকঠাকই ছিল, মা মরে যাওয়ার পর থেকেই তো তোরা বিগড়ে গেছিস, অসভ্য হয়ে গেছিস। প্রত্যেকদিন 5 বোন সেজে গুজে বেরিয়ে পড়িস, কোথায় যাস তা কি করে জানবো? এসব কথা দূরে দাঁড়িয়ে ট্রিনা সবই শুনছিল। তার খুব রাগ হয়। সে তার বোনদের সাপোর্ট করে বলে, চুপ করুন বল্টি কাকিমা, আমাদের দিকে আঙুল তোলার আগে নিজের ছেলের কথা একবার ভেবে দেখুন। আপনি তো এখনো বেঁচে আছেন, আপনার ছেলেকে কেমন শিক্ষা দিয়েছেন যে আপনার ছেলে দিনরাত মেয়েদের পেছনে লাগে? কত মেয়ে সর্বনাশ করলো এতদিনে কতবার পুলিশ এসেছে আপনার বাড়িতে? কি হলো বলুন? মুখ বন্ধ হয়ে গেল তাই তো? এই চল তোরা এখান থেকে। ট্রিনা তার বোনদের নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি এসে মোহিনী খুব কান্নাকাটি করতে থাকে। দিদি, পৃথিবীতে মায়ের মতো কোনো জিনিস হয় না। মা ছিল যখন সব ঠিক ছিল, আমাদের জীবনে কোনো কষ্ট ছিল না। মা আমাদের সব সময় আগলে রাখতো। আজকে আমাদের 5 বোনকে কত কিছু সহ্য করতে হচ্ছে। মা কেন চলে গেল দিদি? কাঁদিস না রে বোন, আমি আছি তো তোদের সঙ্গে, সব ঠিক হয়ে যাবে। ট্রিনা মোহিনীকে শান্ত করার চেষ্টা করছিল, তখনই সেখানে তাদের বাবা চলে আসে। এই ট্রিনা, টাকা দে আমাকে, আমি মজের বোতল কিনবো। দে দে, জলদি টাকা দে, দে রে, টাকা দে। আমার কাছে টাকা নেই বাবা। টাকা নেই মানে? আজকেই তো তুই মাইনে পেয়েছিস, তুই আমার সঙ্গে মিথ্যা বলছিস? তোর এত বড় সাহস? টাকা দে চুপ করে। হ্যাঁ মিথ্যা বলছি, টাকা আছে কিন্তু দেব না। আমি বোনদের কলেজের ফিস দেব, তাই তোমাকে কোনো টাকা দেব না আজকে। এটা শুনে কালো খুব রেগে যায়। ট্রিনাকে সে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। বাবা কি করছো তুমি? থামো বলছি। ছি, তোমাকে বাবা বলতে আমাদের ঘৃণা করে। তোমার জন্য আমাদের মা মারা গেছে। মা মারা যাওয়ার পর তুমি আমাদের পাশে থাকবে তা নয়, তুমি আমাদের জীবন বরবাদ করার চেষ্টা করছো। তুমি খুব খারাপ, তুমি চলে যাও আমাদের জীবন থেকে। তোমার মতো বাবার কোনো প্রয়োজন নেই আমাদের। হ্যাঁ চলে যাও, আমাদের চোখের সামনে থেকে চলে যাও। আমাদের মা না মরে গিয়ে যদি তুমি মরে যেতে, আমাদের কোনো আফসোস থাকতো না, কোনো দুঃখ থাকতো না। তোমার মতো বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এই তোরে চুপ কর, বাবাকে এসব বলে কোনো লাভ নেই। মা বেঁচে থাকাকালীন মাকেও বাবা কোনোদিনও বোঝেনি, আর আমাদেরকেও বুঝবে না। মায়ের মতো আমরাও শেষ হয়ে যাই, বাবা এটাই চাই। এই নাও বাবা, তোমার টাকা চাই তো মদ খাওয়ার জন্য? নাও ধরো, নাও, যাও এখান থেকে এবার। কালু টাকা নিয়ে বাড়ি চলে যায়।
পাঁচ বোন মিলে একসঙ্গে অনেক কান্নাকাটি করতে থাকে। কালো প্রত্যেকদিন মদ খেয়ে বাড়ি ফিরে আসতো, কিন্তু সেদিন রাত 2টো বেজে গেলেও কালো বাড়ি ফিরে আসে না। পাঁচ মেয়ে খুব চিন্তায় পড়ে যায়। পরের দিন সকালবেলা জানা যায় যে কালো মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। পুলিশ কালোর ডেড বডি তার বাড়িতে দিয়ে যায়। পাঁচ মেয়ে তার বাবার মৃত শরীর দেখে কান্নায় ভেঙে পড়ে। কেমন অপয়া মেয়ে এরা বলো তো, আগেই মাকে খেয়ে ফেলেছিল আর এখন বাবাটাকেও খেয়ে ফেললো। চুপ করুন আপনারা, আমাদের প্রতি সহানুভূতি না দেখাতে পারলে দেখাবেন না, কিন্তু তাই বলে কাটা গায়ে নুনের ছিটা দেবেন না। তোদের জন্যই তো তোদের বাবা মারা গেল। কালকে আমি নিজের কানে শুনেছি তোরা তোর বাবাকে চলে যেতে বলছিলি। আমার তো মনে হয় তোদের পাঁচ মেয়ের চাপেই তোর বাবা আত্মহত্যা করে মরে গেছে। এভাবেই পাড়াপড়শি তাদের পাঁচ মেয়েকে দোষারোপ করতে থাকে। পাঁচ মেয়ের তখন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করার কোনো রকমের ক্ষমতা ছিল না। তারা পুরোপুরি অনাথ হয়ে পড়েছিল। বহু কষ্টে তৃণা তার 4 বোনকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছিল। তৃণা অনেকদিন অফিসে না যাওয়ায় তার বস মিস্টার রোহিত তাদের বাড়িতে আসে। তৃণা তার বসকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে বলে, স্যার আপনি এখানে বসুন না স্যার, আসলে স্যার আমাদের সঙ্গে যা হলো। আমি সব জানি তৃণা, আমি তোমার সব খবর রেখেছি। আমি জানি তুমি কতটা দুঃখে আছো, কতটা কষ্টে আছো। তোমার এই কষ্ট দেখে আমিও ভালো নেই তৃণা। মানে আমি ঠিক বুঝতে পারলাম না স্যার, আপনার কি হয়েছে? তৃণা, আমি তোমাকে মনে মনে খুব পছন্দ করতাম, কিন্তু কোনোদিনও বলতে পারিনি। তোমার দায়িত্ববোধ, তোমার মানসিকতা, তোমার মনোবল সবকিছুই আমাকে সব সময় প্রভাবিত করে। আমি তোমাকে বিয়ে করতে চাই তৃণা। না স্যার, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমাদের বাবা মা কেউ নেই। আমি এখন বিয়ে করে নিলে আমার 4 বোনের কি হবে? আমি জানতাম এটাই হবে, তাই আমি তোমার 4 বোনের কথা চিন্তা করেছি। তোমার বোন মানেই আমার বোন। আগে আমরা বিয়ে করি, তারপর খুব ধুমধাম করে আমরা 4 জনের বিয়ে দেব। ওদের বিয়ের সব দায়িত্ব আমার, আমি কথা দিচ্ছি। না না, আমি এটা করতে পারবো না। আমার 4 বোন এখন পড়াশোনা করছে। আমি ওদের কথা না ভেবে নিজের কথা ভাবতে পারবো না। আমাকে ছাড়া ওদের কেউ নেই। রিল্যাক্স তৃণা, আমি কথা দিচ্ছি তো, ওদের পড়াশোনার দায়িত্বও আমার আর ওদের বিয়ে দেওয়ার দায়িত্বও আমার। আমি সব সময় তোমার আর তোমার বোনদের পাশে থাকবো। ওদের কোনো অসুবিধা হবে না, আমি বলছি তো। কি হলো, কি ভাবছো এখনো? এবার তো হ্যাঁ করে দাও। দিদি তুমি রাজি হয়ে যাও প্লিজ। জামাইবাবু সত্যি খুব ভালো মানুষ, এমন মানুষ আজকাল দেখা যায় না। হ্যাঁ দিদি, তুমি না করো না, রাজি হয়ে যাও প্লিজ দিদি। তৃণা 4 বোন তাকে বিয়ে করার জন্য অনেক অনুরোধ করে। শেষ পর্যন্ত তৃণা এই বিয়েতে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই রোহিত তৃণাকে বিয়ে করে তৃণা সহ তার 4 বোনকে নিজের বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর রোহিত একজন বাবার মতো তার 4 শালীর সমস্ত দায়িত্ব বহন করে। তাদের পড়াশোনা শেষ হয়ে গেলে এক এক করে ভালো ছেলে দেখে সবার বিয়ে দিয়ে দেয়। এভাবেই বাবা মা মরা 5 বোন বিয়ের পর নিজের নিজের সংসার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।